পুরী ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা পুরীতে মোট 3 দিন ছিলাম এবং সেই 3 দিনের ভ্রমণ কাহিনী 3টি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রথম ও দ্বিতীয় পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে গিয়েছিলাম, কোথায় ছিলাম, মন্দির দর্শন ও চিল্কা লেগুন ভ্রমণ। যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ জানাই। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ভুবনেশ্বর সহ উড়িষ্যার 3টি জেলার বিভিন্ন দর্শনীয় স্থান। আমাদের ভিডিও বানানোর প্রধান কারণ হলো কিভাবে স্বল্প মূল্যে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। তাই ভিডিওর অন্তিম পর্বে আজকের সমস্ত খরচ নিয়ে একটি চিত্র তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তৃতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে আমরা সম্পূর্ণরূপে হোটেল এক্সিট করি, কারণ ওই দিন রাতেই ছিল আমাদের বাড়ি ফেরার ট্রেন। তাই তৃতীয় দিন আর আমাদের হোটেলের প্রয়োজন হয়নি। বিভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাবো, যদি দূরে কোথাও ঘুরতে যান তাহলে আসা ও যাওয়ার ট্রেন সবসময় রাতের দিকে বুক করার চেষ্টা করবেন, তাহলে হোটেলের খরচা অনেকটা বেঁচে যাবে। হোটেল থেকে বাইরে বেরিয়ে অটো ধরে সোজা চলে যাই ওটিডিসি প্রান্তর বাস স্ট্যান্ডে। আমাদের হোটেলটি ছিল পুরীর স্বর্গদ্বারে। আপনি পুরীর যেখানেই থাকুন না কেন সেখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন এই ওটিডিসি প্রান্তর বাস স্ট্যান্ড যাবার জন্য। আমরা সকাল 7টার মধ্যে চলে আসি ওটিডিসি প্রান্তর বাস স্ট্যান্ডের সামনে এবং সিট নম্বর খুঁজে বসে পড়ি। কিন্তু ওই দিন আমাদের নিজস্ব ভুলে একটু অসুবিধার সম্মুখীন হতে হয়। আমাদের টিকিটটি ছিল ছোট গাড়ির, কিন্তু টিকিট কাটার সময় আমরা ভালো করে নোটিস করিনি। বাসের সামনে এসে জানতে পারি যে এই বাসে আমাদের টিকিট নেই। সামনে একটি ছোট গাড়ি ছিল এবং ওটাই ছিল আমাদের তৃতীয় দিনের সারথি। তাই আর দেরি না করে আমাদের সিটে গিয়ে বসে পড়ি। তৃতীয় দিনের এই ট্যুরটি আমরা সম্পন্ন করেছিলাম উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে। এটি উড়িষ্যা সরকার দ্বারা পরিচালিত একটি ট্রাভেল এজেন্সি। আপনারা চাইলে এই ওটিডিসির মাধ্যমে আপনাদের ট্যুর সম্পন্ন করতে পারেন। কোথায় এই ওটিডিসির অফিস এবং কিভাবে টিকিট কাটবেন, কতই বা টিকিটের মূল্য, সমস্ত তথ্য নিয়ে প্রথম পর্বে আলোচনা করা আছে। তাই যদি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে প্রথম পর্বটি দেখার অনুরোধ জানাই। কিছুটা পথ যাবার পর আমরা বুঝতে পারি যে বাস ও ছোট গাড়ির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দুটোতে থাকছে এসি। পার্থক্য একটাই, গাড়িতে আমরা স্পেশাল কোনো গাইডার পাইনি, কিন্তু বাসে একজন স্পেশাল গাইডার ছিল। আপনাদের ভ্রমণ পথে যদি গাইডারের প্রয়োজন হয় তাহলে টিকিট কাটার সময় অবশ্যই ভালো করে দেখে শুনে টিকিট কাটুন। আজকে আমরা মাত্র 535 টাকার বিনিময়ে উড়িষ্যার 3টি জেলার মোট 8টি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ঘুরে দেখব। কয়েক মিনিটের পথ পেরিয়ে আমাদের প্রথম ডেস্টিনেশন স্যান্ড আর্ট মিউজিয়ামে চলে আসি। এই মিউজিয়ামের এন্ট্রি টিকিট মূল্য 50 টাকা। এই মূল্য আপনাদেরকে আলাদা করে দিতে হবে। এই মিউজিয়ামে আপনি দেখতে পাবেন বালি দিয়ে তৈরি নিপুণ শিল্পকলায় পরিপূর্ণ বিভিন্ন থিম। শিল্পীর এই অপরূপ শিল্পকলা দেখে কয়েক মুহূর্তের জন্য আপনার চোখ জুড়িয়ে যাবে। শুধুমাত্র বালি দিয়েই যে এত সুন্দর 3D রিয়েলিস্টিক থিম তৈরি করা যায় তা এখানে না আসলে বোঝা যেত না। এই মিউজিয়ামের নিপুণ শিল্পকলা দেখার পর আমাদের গাড়িটি সামনের একটি ধাবায় এসে দাঁড়ায় এবং এই ধাবাতে আমরা সকালের খাবার খেয়ে নিই। এই ধাবাতে আপনি সকালের খাবারের জন্য পেয়ে যাবেন লুচি, ইডলি, ধোসা ও দই বড়া। মাত্র 40 টাকার বিনিময়ে আমাদের সকালের খাবার পর্ব শেষ করে চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য রামচণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। পুরী শহর থেকে 30 কিমি পাড়ি দিয়ে আমরা চলে আসি রামচণ্ডী মন্দিরে। এই মন্দিরে বা মন্দির প্রাঙ্গণে জুতো পরে প্রবেশ নিষেধ, তাই জুতো গাড়িতে রেখে যাওয়াটাই ঠিক হবে। এই মন্দিরটি ভারতের উড়িষ্যার পুরী জেলার কোণারক থেকে মাত্র 5 কিমি দূরে অবস্থিত। এটি কুশভদ্রা নদীর মোহনায়, অর্থাৎ যে স্থানে কুশভদ্রা নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে সেই স্থানে এই মন্দিরটি অবস্থিত হয়েছে। অনেকে দেবী রামচণ্ডী ও কোণারকের দেবতাকে এই মন্দিরের প্রধান দেবতা বলে মনে করেন। আবার কেউ কেউ মনে করেন এটি সূর্যের স্ত্রী মায়া দেবীর মন্দির। মন্দির ছাড়াও আপনি এখানে দেখতে পাবেন চন্দ্রভাগা নদীর মোহনার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা দৃশ্য।
মন্দিরের চারিদিক ও কুশভদ্রা নদীর মোহনার সৌন্দর্য ঘুরে দেখার পর আমরা চলে যাই আমাদের আজকের তৃতীয় গন্তব্য চন্দ্রভাগা বিচে। রামচণ্ডী মন্দির থেকে চন্দ্রভাগা বিচ যাবার সময় 1 থেকে 2 কিমি সমুদ্র বিচের উপর মেরিন ড্রাইভ রাস্তা পার হই। এই রাস্তা অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ, যা নিজস্ব চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। চন্দ্রভাগা সমুদ্র সৈকতটি ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণারক সূর্য মন্দির থেকে 3 কিলোমিটার পূর্বে অবস্থিত এবং পুরী শহর থেকে এই সমুদ্র সৈকত প্রায় 35 কিমি দূরত্বে অবস্থিত। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় অতীতে এই স্থানে চন্দ্রভাগা নদী বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছিল। সমুদ্র সৈকতের মধ্যে চন্দ্রভাগা সমুদ্র সৈকত ভারতের প্রথম ব্লু ফ্ল্যাগ শংসাপত্র পেয়েছে। বিভিন্ন পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় অতীতে কৃষ্ণের পুত্র শাম্ব কুষ্ঠরোগী নিরাময়ের পর এই স্থানে কুষ্ঠরোগীদের প্রাকৃতিক নিরাময়ের স্থান হিসেবে বিবেচিত হতো। বর্তমানে এই সমুদ্র সৈকত বিশ্ব ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ এবং একটি মনোরম ও শান্ত সমুদ্র সৈকত হিসেবে পর্যটকদের মন কেড়ে নেয়। সমুদ্রের নীল জলরাশির উপর সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই সমুদ্র সৈকত আরও অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে। প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসে মাঘ সপ্তমীর দিনে এই সমুদ্র সৈকতে প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মানুষ পবিত্র স্নানের জন্য আসেন। চন্দ্রভাগা বিচের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চন্দ্রভাগা বিচ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত কোণারক সূর্য মন্দির। এই মন্দিরে প্রবেশ করার জন্য আপনাকে 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে টিকিট কাটতে হবে, যা আপনি অনলাইনে বা অফলাইন দুই পদ্ধতিতেই কাটতে পারবেন। আমরা অনলাইন পদ্ধতিতেই টিকিট কেটেছিলাম, কারণ অনলাইন পদ্ধতিতে ছিল স্পেশাল কিছু ডিসকাউন্ট। অনলাইনে টিকিট কাটার পদ্ধতি টিকিট কাউন্টারের পাশেই একটি বোর্ডে লেখা আছে। আপনারা যদি অনলাইনে টিকিট কাটতে চান তাহলে ওই বোর্ডের পদ্ধতি ফলো করে টিকিট কাটতে পারেন। কোণার্ক সান টেম্পল ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য। এই স্থাপত্য নিয়ে বিস্তারিতভাবে বলতে গেলে একটি ওয়েব সিরিজ তৈরি হয়ে যাবে, যা সময় সাপেক্ষ। তাই কম সময়ের মধ্যে এই স্থাপত্যের ব্যাপারে কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণ তুলে ধরলাম। এই মন্দিরটি ভারতের উড়িষ্যা রাজ্যের বঙ্গোপসাগরের উপকূলে পুরী শহর থেকে প্রায় 35 কিলোমিটার উত্তর পূর্বে এবং উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দক্ষিণ পূর্বে নামি নামক একটি গ্রামে অবস্থিত। এই মন্দিরের নিকটতম বিমানবন্দরটি হল উড়িষ্যার ভুবনেশ্বরের বিজু পাট্টানাক বিমানবন্দর এবং নিকটতম রেল স্টেশন হল পুরী ও ভুবনেশ্বর উভয়েই। কোণার্ক সূর্য মন্দির হল 13 শতকের একটি গুরুত্বপূর্ণ সূর্য মন্দির। এই মন্দিরটি 1250 খ্রিস্টাব্দে পূর্বগঙ্গার রাজা নরসিংহদেবের রাজত্বকালে সূর্য দেবতা সূর্যকে উৎসর্গ করে একটি বিশাল অলঙ্কৃত রথের আকারে পাথর কেটে তৈরি করা হয়েছিল। এই স্থাপত্যটি ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান বোঝাতে 10 টাকার নোটের বিপরীত দিকে চিত্রিত করা হয়েছে। এই স্থাপত্যটিকে 1984 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে এই মন্দিরের সম্পূর্ণ অংশ দেখতে পাওয়া যায় না, রয়েছে আংশিক ধ্বংসাবশেষ, যা আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সংরক্ষণ করে রাখা হয়েছে। মন্দিরের ধ্বংসের কারণ নিয়ে অনেক জল্পনা চলেছে, তবে প্রাথমিক তত্ত্ব থেকে অনুমান করে অনেক ঐতিহাসিক মনে করেন এই মন্দিরটি কখনোই সম্পূর্ণ হয়নি এবং নির্মাণের সময়ই এই মন্দিরটি ভেঙে পড়েছিল। আবার অনেকে মনে করেন মধ্যযুগে সুলতান আমলে মুসলিম সেনাবাহিনীর দ্বারা এই মন্দিরটি ধ্বংস করা হয়েছিল। এই স্থাপত্যের চারিদিক ঘুরিয়ে বিস্তারিতভাবে বোঝাবার জন্য এখানে প্রচুর লাইসেন্সপ্রাপ্ত অভিজ্ঞ গাইডার পাওয়া যায়। আপনারা চাইলে এই গাইডারগুলো বুক করতে পারেন। देखिए सिस्टमेटिक देखिए ना मेन गेट होता है पूर्व दिक। जब सूर्य उदय होगा कोयला रोशनी कोयला आलोक एक्सिलिका पर गिरेगा। ये एक्सिलिका छाया सीधा ये स्पोक में गिरेगा। ये स्पोक गिरने से सुबह 6 होगा। एक स्पोक अन्य के स्पोक और डिफरेंस होता है, डिस्टेंस होता है 3 आवर, बात तो होता है 3 घंटा। ये सेंटर की छाया ये सेंटर का पर गिरेगा, वहाँ 6 होने वहाँ 9 होगा। ये सेंटर टिके सेंटर इसका अंदर में नीचे जो छोटा छोटा गुला है नीचे देखिए, ये सेंटर टिके सेंटर इसका भीतर में अंदर में 60 गुला है। एक एक गुला का डिफरेंस 3 मिनट 60 into 3 180 माने 3 आवर। ये मीडियम स्पीड में आप लोग सुंदर की लाठी लगाएगा, शैडो छाया न लाइट। ये मेरा पेन का शैडो जहाँ गिरेगा
जितना डॉटो आगे होगा 3 के इंटू करेगा, जितना डॉटो पीछे होगा माइनस करेगा जी, एक्यूरेट टाइम ही मिलेगा। बाबू दिल्ली में, जयपुर में, जंतर मंतर में बाद में टाइम फिटिंग किया था, बाद में ये 100 ईयर्स 800 वर्ष आगे आदमी का दिमाग सोचिए, एकदम एक्यूरेट टाइम मिलेगा। কোণারক সান টেম্পল দেখার পর আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য ধৌলিগিরি শান্তিস্তূপের উদ্দেশ্যে। ধৌলিগিরি স্মৃতিসৌধটি ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে 8 কিমি দক্ষিণে দয়া নদীর তীরে একটি পাহাড়ের উপরে অবস্থিত। এই স্মৃতিসৌধটি সম্রাট অশোক ও কলিঙ্গ যুদ্ধের সাথে জড়িত। 261 বিসিতে অশোকের কলিঙ্গ যুদ্ধ বিশ্ব ইতিহাসে এক ভয়ঙ্কর যুদ্ধ ছিল। এই যুদ্ধে 1 লক্ষ মানুষ নিহত এবং 1.5 লক্ষ মানুষ বন্দী হয়েছিল। যুদ্ধ এতটাই ভয়ানক ছিল যে যুদ্ধস্থানে অবস্থিত দয়া নদীতে জলের পরিবর্তে রক্ত বহেছিল এবং পরবর্তী সময় এই দয়া নদীর তীরেই কলিঙ্গ যুদ্ধে মৃত মানুষদের স্মৃতি রক্ষার্থে ও কলিঙ্গ যুদ্ধের সাক্ষী হিসাবে 1972 সালে জাপানের বৌদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বৌদ্ধ সংঘ দ্বারা যৌথভাবে এই শান্তিস্তূপ নির্মিত করা হয়েছে। ধৌলি শান্তিস্তূপ দেখার পর আমরা চলে যাই উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর শহরে এবং এই ভুবনেশ্বর শহরেই রয়েছে আমাদের আজকের পরবর্তী 4টি দর্শনীয় স্থান। ধৌলি শান্তিস্তূপ থেকে মাত্র 4 কিমি পাড়ি দিয়ে আমাদের গাড়ি এসে দাঁড়ায় লিঙ্গরাজ মন্দিরের সামনে। এই মন্দিরের ভিতরে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষেধ এবং মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বন্ধ আছে, তাই বাইরে থেকে মন্দিরের চারপাশ তুলে ধরার চেষ্টা করলাম। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের একটি বৃহত্তম ও প্রাচীনতম মন্দির, যা ভগবান শিবকে উৎসর্গ করে করা হয়েছে। মন্দিরের প্রধান চূড়াটি 180 ফুট লম্বা। মন্দিরটি সোমবংশী রাজবংশের রাজাদের দ্বারা নির্মিত বলে মনে করা হয়, তবে পরে গঙ্গার শাসকদের দ্বারা সংযোজন করা হয়েছিল। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বর তথা উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় স্থান। প্রতিদিন প্রায় 6000 দর্শনার্থী এই পবিত্র স্থানে দর্শন করতে আসেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই স্থানে মাতা পার্বতী বসা নামক এক রাক্ষসকে বধ করেছিল এবং এই রাক্ষসবধ সংগ্রামের পর মাতা পার্বতীর জল তৃষ্ণা, এই জল তৃষ্ণা নিবারণের জন্য মহাদেব শিব কূপ তৈরি করে সমস্ত পবিত্র নদীকে মিলনের জন্য আহ্বান জানায়। কথিত আছে ওই নদীর মিলন স্থানে বিন্দুসাগর সরোবর তৈরি হয় এবং পরবর্তী সময় এর নিকট এই মন্দির তৈরি হয়। শিব ও বিষ্ণুকে এই মন্দিরের প্রধান দেবতা হিসেবে পূজিত করা হয়। প্রধান মন্দিরের পাশেই রয়েছে কার্তিক ও গণেশের মন্দির। লিঙ্গরাজ মন্দিরের প্রধান উৎসব হল শিবরাত্রি, অর্থাৎ আপনারা যদি স্পেশালভাবে এই মন্দির দর্শন করার প্ল্যান করেন তাহলে শিবরাত্রির দিন আসাটাই ঠিক হবে। লিঙ্গরাজ মন্দির দর্শনের পর আমরা চলে যাই ভুবনেশ্বর শহরের 7 কিলোমিটার পূর্বে অবস্থিত উদয়গিরি ও খণ্ডগিরি গুহার উদ্দেশ্যে। উদয়গিরি ও খণ্ডগিরি একই স্থানে অবস্থিত দুটি আলাদা আলাদা গুহা। যাবার পথে রাস্তার ডান দিকে দেখতে পাবেন উদয়গিরি ও রাস্তার বাম পাশে দেখতে পাবেন খণ্ডগিরি গুহা। উদয়গিরি গুহার কোনো প্রবেশ মূল্য নেই, তবে খণ্ডগিরি গুহাতে 25 টাকা প্রবেশ মূল্য নেওয়া হয়। ভারতের প্রাচীনতম গুহাগুলির মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ গুহা হল এই উদয়গিরি ও খণ্ডগিরি গুহা। উদয়গিরি ও খণ্ডগিরি কথাটি উড়িষ্যার লোকাল ভাষা উড়িয়া ভাষা থেকে এসেছে। উদয়গিরি শব্দের অর্থ হল সূর্যোদয়ের পাহাড়, অর্থাৎ সূর্যের প্রথম আলোকরশ্মি এই পাহাড়ের উপরে পড়ে বলে এই গুহার নাম দেওয়া হয়েছে উদয়গিরি। অপরদিকে খণ্ডগিরি শব্দের অর্থ হল পাহাড়ের ধ্বংসস্তূপ। উদয়গিরি ও খণ্ডগিরি গুহাকে হাতিগুম্পা শিলালিপিতে কুমারী পর্বত বলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ঐতিহাসিক তথ্যসূত্র থেকে জানা যায় এই গুহাগুলির অধিকাংশই কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালে জৈন সন্ন্যাসীদের আবাসিক স্থান হিসেবে খোদাই করা হয়েছিল। উদয়গিরিতে মোট 18টি এবং খণ্ডগিরিতে মোট 15টি গুহা রয়েছে। বর্তমানে এই গুহাগুলিকে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত আজ আমরা 7টি দর্শনীয় স্থান ঘুরে দেখলাম। উদয়গিরি ও খণ্ডগিরি গুহা ভ্রমণ যখন শেষ হয় তখন ঘড়িতে বাজে দুপুর 2টা। এরপর দুপুরের খাবারের জন্য আমাদের গাড়িটি এসে দাঁড়ায় নন্দনকাননের নিকট একটি হোটেলে।
এই হোটেলেই আমাদের দুপুরের খাবার পর্ব শেষ করি এবং কিছুটা সময় রেস্ট নিয়ে আবার আমরা পথ চলা শুরু করি। খাওয়ার পর আমরা চলে যাই আজকের শেষ গন্তব্য নন্দনকানন চিড়িয়াখানার উদ্দেশ্যে। এই চিড়িয়াখানায় প্রবেশ মূল্য 12 বছর বয়সের ঊর্ধ্বে 50 টাকা এবং 3 বছর থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা। এই চিড়িয়াখানা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। চিড়িয়াখানার চারিদিক ভালোভাবে ঘুরে দেখার জন্য আপনারা অভিজ্ঞপ্রাপ্ত প্রফেশনাল গাইডও নিতে পারেন। এই বিশাল পরিসর বিস্তৃত চিড়িয়াখানাটি ঘুরে দেখার জন্য আপনি এরকম ব্যাটারি চালিত গাড়ি পাবেন এবং 80 টাকার বিনিময়ে এই বিশাল পরিসর পার্ক আপনি ঘুরে দেখতে পাবেন। নন্দনকানন, যার আক্ষরিক অর্থ হল স্বর্গের উদ্যান। এই চিড়িয়াখানাটি ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর শহরে অবস্থিত। 1960 সালে 1080 একর জমির উপরে তৈরি করা হয়। তবে 1960 সালে তৈরি হলেও জনসাধারণের জন্য এটি 1979 সালে উন্মুক্ত করা হয়। নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের জানাবো, আপনারা যদি এই বিশাল পরিসরে বিস্তারিত চিড়িয়াখানাটি ঘুরতে আসেন তাহলে একটি গোটা দিন হাতে নিয়ে আসুন, কারণ এই ওটিডিসির বাসে এলে আপনারা চারিদিক ঘুরে দেখার জন্য খুব বেশি হলে 2 ঘন্টার বেশি সময় পাবেন না, যা এই চিড়িয়াখানা ভালোভাবে ঘুরে দেখার জন্য খুবই কম সময়। যদি আপনি এখানে একদিনের সময় নিয়ে আসেন তাহলে এখানকার জঙ্গল সাফারির আনন্দ নিতে ভুলবেন না। এই জঙ্গল সাফারিতে আপনি একটি খাঁচাবন্দি গাড়িতে করে গভীর জঙ্গলের মধ্যে দেখতে পাবেন হোয়াইট টাইগার সাফারি, লায়ন সাফারি, বাটারফ্লাই পার্ক ও আর্কিড হাউস সহ বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক দৃশ্য। 2019 সালের একটি গণনা অনুযায়ী এখানে 157 প্রজাতির মোট 3517টি প্রাণী রয়েছে, যার মধ্যে 67টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 81টি প্রজাতির পাখি ও 18 প্রজাতির সরীসৃপ প্রাণী রয়েছে। নন্দনকানন বিশ্বের প্রথম চিড়িয়াখানা যেখানে সাদা বাঘ ও মেলানিস্টিক বাঘের প্রজনন করা হয়। এছাড়াও নন্দনকানন হল ভারতের একমাত্র জিওলজিক্যাল পার্ক যেটি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামের প্রাতিষ্ঠানিক সদস্য পেয়েছে। ভিডিও লাস্ট পর্বে এবার এক নজরে দেখে নিন আজকের এই দিনে আমাদের কত কি খরচা হয়েছে এবং আমাদের সমস্ত পুরী ভ্রমণ প্যাকেজটি কত টাকায় সম্পূর্ণ হলো।